এই ভিডিওর বিষয় শিক্ষাকর্মী নিয়োগ বিধি প্রকাশিত হলো গেজেট নোটিফিকেশনে। অর্থাৎ আগামীতে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি, করণিক, ক্লার্ক, ক্লারিক্যাল গ্রেড, লাইব্রেরিয়ান এবং গ্রুপ ডি পদে নিয়োগের নোটিফিকেশন বিজ্ঞপ্তি জারি হতে চলেছে, এমনটাই খবর। এই খবরটি কতটা ইতিবাচক চোখে দেখবেন? সত্যি কি নিয়োগ হবে? কেন এই গেজেট নোটিফিকেশন, কেন এই বিধি আনা হলো? এটা কি সরকারের চাল, না সত্যি যুবক যুবতীদের জন্য নিয়োগের রাস্তা খুলে গেল? এই একটি বিষয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাদের অনেকেরই প্রশ্ন, দ্বন্দ্ব, দ্বিধা। ডিএ, ডিয়ারনেস অ্যালাউয়েন্স কি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট? বহু আলোচিত বিষয়। বর্তমানে এই চর্চা অনেক বেড়ে গেছে, আপনারা তাও জানেন। আদালতে মামলা চলছে, প্রতিদিনই প্রায় শুনানি হচ্ছে। এ পক্ষ ও পক্ষ, শুক্লপক্ষ, চন্দ্রপক্ষ, কোন্দল অব্যাহত। এ বিষয়ে আমার পর্যবেক্ষণ রাখব বাস্তবতার নিরিখে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের নিরিখে অবশ্যই। প্রথমে আমরা দেখে নেই যে বিধি প্রস্তুত করা হয়েছে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে। সেই বিধি আপনারা ইতিমধ্যেই জানেন, তবুও আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যে বছর বিজ্ঞপ্তি বেরোবে সে বছরের 1 জানুয়ারি পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি 40 বছর পর্যন্ত বয়স হয়ে থাকে, 40 আর কি, তবে আবেদন করা যাবে। বেশ, আর কি? একাডেমিক স্কোরের কথা বলা হয়েছে। গ্রুপ ডি বাদ দিয়ে লাইব্রেরিয়ান, করণিক, গ্রুপ সি, এক্ষেত্রে একাডেমিক স্কোরের বিষয়, অর্থাৎ নাম্বার, একাডেমিক স্কোর কত দাঁড়াচ্ছে, পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদির বিষয় উপর নির্ভর করে প্যানেল তৈরি করার কথা বলা হয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে একাডেমিক স্কোরের কথা বলা হয়নি। আর কি বলা হয়েছে? খুব সুন্দর কথা, মানে শুনলেই মনে হবে যে এই তো সব আগের মতো হয়ে যাচ্ছে, অথবা আগের চেয়ে অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে। কি? নেগেটিভ মার্কিং থাকবে না। বেশ, ওএমআর শিট, ডুপ্লিকেট কার্বন কপি দিয়ে দেওয়া হবে ক্যান্ডিডেটকে, তারা বাড়ি নিয়ে যেতে পারবেন। কি স্বচ্ছ বলুন দেখি? স্বচ্ছ প্রক্রিয়া, কোনো সন্দেহ নেই। 1 বছরের মধ্যে প্যানেলের মেয়াদ 1 বছর পর্যন্ত থাকবে, এরকমই বলা হচ্ছে। শুধু তাই নয়, আরো একটি খুব ইন্টারেস্টিং বিষয় যেটা আপনাদের অনেকেই ভাবাবে, সেটি হলো অভিজ্ঞতা। অর্থাৎ চাকুরিহারা যারা, তারা তো চাকরি বাকরি করেছেন, তাদের জন্য একই রকম কায়দায় যেমন করে এসএসসির ক্ষেত্রে যে নতুন এসএসসির নোটিফিকেশন, যেটাকে আমরা খিচুড়ি নোটিফিকেশন বলি, সেখানে যেভাবে অভিজ্ঞতার ওপরে নাম্বার দেওয়া হচ্ছে, বিধিতে বলা হচ্ছে, ফ্রেশাররা প্রতিবাদ করেছে। তো সেই অভিজ্ঞতার উপরে যেমন এসএসসিতে নাম্বার বরাদ্দ করা হয়েছে, এক্ষেত্রেও এই যে পরীক্ষা হতে চলেছে, নোটিফিকেশন আসতে পারে যে কোনো দিন, তেমনটাই বলা হচ্ছে। এক্ষেত্রেও এই অভিজ্ঞতা চাকুরিহারারা যাতে করে তাদের আশা, আশ্রয়, স্বপ্ন অক্ষুণ্ণ রাখতে পারেন, অব্যাহত রাখতে পারেন, সেই দিকে তাকিয়ে এক্ষেত্রেও
অভিজ্ঞতার উপরে, অর্থাৎ যারা তো চাকরি করেছেন তার উপরে এক নাম্বার বরাদ্দ করা হয়েছে। একই রকম প্যাটার্ন মনে হচ্ছে না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিন্তু এবার প্রশ্ন করুন, প্রশ্নগুলো যেটা আসবে এক এক করে, মানে অধমের মধ্যে মনে যে প্রশ্নগুলো উঁকি মারছে, আপনারা জানেন যে এই সি এবং ডি শিক্ষাকর্মীদের, তাদের মধ্যে কোনো টেন্টেড আনটেন্টেড ভাগ করাই হয়নি। মানে পুরোটাই, তারা নাকি সবাই মানে এতটাই দুর্নীতিপরায়ণ যে সব্বাইকেই কোনো রকম ভাগ উপভাগ না করেই সব্বাইকেই চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও কোনো, আমি বারবার বলেছি, অফিসিয়াল টার্মিনেশন লেটার ছিল না, নেই এখনো। কিন্তু ওই যে আদালত যেভাবে কাজে লাগাচ্ছে পাবলিক সাইকোলজিকে, ডিভাইড অ্যান্ড রুল খেলা, শাসক অপোজিশন সবাই মিলে খেলছে, তারই ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষক কর্মীদের মধ্যে কোনো টেন্টেড আনটেন্টেড, যোগ্য অযোগ্য ভাগ করা হয়নি। তাদের সবাইকেই তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে পুরোটাই স্কুলে আসা বন্ধ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে হেডমাস্টার থেকে শুরু করে ম্যানেজিং কমিটি, প্রশাসক প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং অবশ্যই অনৈক্যের একটা বড় ভূমিকা রয়েছে। তো এবার প্রশ্ন করো যে এদের তো অযোগ্য বলে পুরো দাগিয়ে দেওয়া হয়েছে, মানে কাউকে আলাদা করে ভাগ পর্যন্ত করা হয়নি, যেটা শিক্ষকদের মধ্যে করা হয়েছিল, টেন্টেড আনটেন্টেড। তাহলে এরা যখন একেবারেই অযোগ্য, সবাই দুর্নীতি পরায়ণ, কোনো রকম বাছবিচার করা হয়নি, তবে কেন এবার এদেরকে অভিজ্ঞতার নাম্বার দেওয়া হবে? প্রশ্ন জাগছে না? গিমিকটা চোখে পড়ছে না? দুর্নীতি পরায়ণ, দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন যারা, এমনটাই তো আদালতের পর্যবেক্ষণ, সরকারের পর্যবেক্ষণ, সরকারও মেনে নিয়েছেন। তাহলে তাঁদের অভিজ্ঞতার কি কোনো দাম আছে? কোনো মূল্য থাকার কথা কি? কোনো কথা নয় কিন্তু। অর্থাৎ আপনি দুর্নীতি করে চাকরি পেয়েছেন, বেআইনি পন্থায় চাকরি পেয়েছেন, তবে আপনার এক্সপেরিয়েন্স, ওয়ার্ক এক্সপেরিয়েন্স কি কাউন্ট হবে? সেটা কি গণ্য করা উচিত? যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন, আপনি যান না, আপনি কোনো প্রাইভেট ফার্মে বা কর্পোরেট অফিসে আপনি ধরুন কোনো কিছুদিন চাকরি করলেন। চাকরি করার পরে কোনো দুর্নীতির কারণে, অনিয়মের কারণে আপনাকে সাসপেন্ড করা হলো বা আপনার চাকরিটা চলে গেল। এবার যদি আপনি গিয়ে বলেন যে স্যার, আমি তো আপনার এখানে ৩ বছর বা ৪ বছর চাকরি করেছিলাম, আমাকে তো বসিয়ে দেওয়া হলো, তো এই যে ৪ বছর চাকরি করলাম, অনুগ্রহ করে একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেবেন, কি হবে? খিস্তি বোঝেন? হুম, ব্যাপারটা ওই হবে। ব্যাপারটা তাই বাস্তবে, তাই নয় কি? তো আপনি সেখানে দুর্নীতি করেছেন এবং সেইভাবে আপনি দুর্নীতির আশ্রয় নিয়ে আপনি কাজ করেছেন, সেই অভিজ্ঞতার মূল্য কেন কাউন্ট করা হবে? কিন্তু এক্ষেত্রে নাকি হবে। হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? এই যে বিধি, এই বিধিটার মধ্যেও অদ্ভুত রকমের একটা প্রহেলিকা, অদ্ভুত রকমের একটা গিমিক। আ আসল উদ্দেশ্যটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। যাদের মগজ আছে তারা বুঝতে পারবেন না। যাদের নেই তারা এখন না বুঝলে কোনোদিনই বুঝবেন না। তাহলে প্রশ্ন থাকবেই। এবার ফ্রেশাররা যখন নোটিফিকেশন বেরোবে, তারা যেমন একদিক থেকে বঞ্চিত হবেন, কারণ ওই অভিজ্ঞতার নাম্বার তারা পাবেন না। সে যেমনই অভিজ্ঞতা হোক, দ্য ডিভাইড অ্যান্ড রুলের খেলা এক্ষেত্রেও তৈরি হয়ে গেল এবং ঘৃণা তৈরি হয়ে গেল, বিদ্বেষ তৈরি হয়ে গেল এবং আদালতের হস্তক্ষেপ করে পরবর্তীতে নিয়োগ আটকে দেওয়ার, কারণ নোটিফিকেশনেই যদি গন্ডগোল থাকে, ত্রুটি থাকে এবং মামলা করার সুযোগ থাকে, তবে তো সোনায় সোহাগা। সেটাকে কি আগামীতে কাজে লাগানো হবে না? আলবাত হবে। ক্ষেত্র তৈরি করছে ওরা এই কারণে। অর্থাৎ আপনাকে নিয়োগের স্বপ্ন দেখাবে, আপনাদের নিয়োগের স্বপ্ন দেখাবে, তারপরে আপনারা সেই স্বপ্নের
তরণীতে গা ভাসাবেন, নিজেকে ভাসিয়ে দেবেন, সমর্পণ করবেন। তারপরে মাঝ সমুদ্রে গিয়ে একুল ওকুল যখন দুকুলই হাতছাড়া, তখন নিক্ষিপ্ত হবেন অতল থেকে তল থেকে অতলে। এটাই হয়ে আসছে এই নতুন বিশ্ব ব্যবস্থায়। এটা একটা ট্রিক। এটা গেল একটা দিক। এবার আরেকটা দিকে আসছে। আপনাদের কি মনে হয় এই এআই যখন ইমপ্লিমেন্টেড হচ্ছে সর্বত্র, সর্বত্র, সরকারি বেসরকারি সর্বত্র, ডিজিটাইজেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বিভিন্নভাবে কাজে লাগানো হচ্ছে, অনলাইন পরিষেবাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, বাধ্যতামূলক করা হচ্ছে, সেই নিরিখে করণিক বা লাইব্রেরিয়ান যেভাবেই ডাকুন না কেন, কতটা প্রয়োজন পড়বে? নিজেকে প্রশ্ন করুন। সরকারি ক্ষেত্রেও দেখবেন ক্লারিক্যাল ক্যাডারের নিয়োগ বন্ধ হয়ে আছে, নিয়োগ নেই বললেই চলে। কেন? দরকার পড়ছে না। এই যেমন ধরুন স্কুলে স্কুলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যেমন ধরুন প্রাইমারিতেও, প্রাথমিক ক্ষেত্রে বহু আগেই, প্রথম থেকেই আপনারা জানেন যে ক্লারিক্যাল গ্রেড নেই সেখানে, অর্থাৎ সেখানে করণিক নিয়োগ করা হয় না। যেটা হাই স্কুলের ক্ষেত্রে হয়, জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে হয়, হয়ে আসছে, কিন্তু প্রাইমারিতে হয় না। তো সেখানে কি ক্লারিক্যাল কাজকর্ম নেই? সেগুলো কারা করেন? কারা করছেন? শিক্ষকেরাই করছেন। দিব্যি চলে যাচ্ছে তো আপলোড করা, পোর্টালে আপলোড করা, বিভিন্ন তথ্য আপলোড করা, মিড ডে মিল কর্মসূচি থেকে শুরু করে পোশাক আশাক, ক্লাস, সমস্ত কিছুই, তথ্য, নাম্বার, মার্কস, হোলিস্টিক রিপোর্ট কার্ড, সবই তো হচ্ছে ক্লার্ক ছাড়াই তো হচ্ছে। তো শুধু তাই নয়, বহু হাই স্কুলে আমরা জানি যে ক্লার্ক নেই, এখন যেমন বসে গেছেন অনেকে, বসিয়ে দেওয়া হয়েছে। সেখানে কাজগুলো কারা করছেন? শিক্ষকেরা করছেন। এটা করতে গেলে কি বিশেষ কোনো এফিসিয়েন্সি লাগে? লাগে না, করা যায়। একটুখানি শিখে নিলেই করা যায় এই ক্লার্কের কাজগুলো। এটা স্পেশালাইজড কোনো কিছু বিষয় নয়, সেটা ওরা জানে। আর তাই শিক্ষকদের মধ্যে ভাগ করলেও, টেন্টেড আনটেন্টেড ভাগ করলেও, শিক্ষাকর্মীদের মধ্যে ওরা কোনো ভাগ করেনি, কোনো ভাগ করেনি। কারণ ওরা জানে এদেরকে বসিয়ে দিলেও স্কুলের কোনো সমস্যা হবে না। এক 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 সাথে সাথে বহু শিক্ষককে বসালে হয়তো সমস্যা হতে পারে। এই কারণে আনটেন্টেড ক্যাটেগরি করে 31শে ডিসেম্বর পর্যন্ত চালিয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি করা হলো। পাশাপাশি ডিভাইড অ্যান্ড রুলের খেলাটাও খেলা হলো। কিন্তু ক্লারিকের ক্ষেত্রে, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেটাও করা হলো না, এবং স্কুলগুলো কিন্তু চলছে। কিভাবে চলছে? শিক্ষকেরাই করছেন কাজগুলো, তাই নয় কি? কাজ কি বন্ধ হয়ে আছে? তবে এবার আপনারা প্রশ্ন করুন যে যদি সত্যিই শিক্ষাকর্মী নিয়োগের প্রয়োজন পড়তো ওদের, তবে এখান থেকেই ফ্রেশ নোটিফিকেশন না করে, এখানে তো ফ্রেশাররাও বসবে, বুঝতেই পারছেন একই রকম ভাবে, যেমন করে স্কুল শিক্ষকদের ক্ষেত্রে যে এসএসসি নোটিফিকেশন এসেছে, সেখানে ফ্রেশার, চাকুরিহারা, চাকুরি প্রার্থী সবাই বুঝতে পারবে। একই রকমভাবে এখানেও তো তাই হবে। যদি সত্যি ওদের নিয়োগ করার মানসিকতা থাকতো, তাহলে এই যে শিক্ষাকর্মী যারা চলে গেলেন, মানে চলে যেতে বাধ্য করা হলো বিভিন্ন কায়দায়, তারাও মেনে নিলেন, তো তাদের মধ্য থেকেই তো একটা পরীক্ষা হতে পারত, তাদেরকে নিয়েই তো একটা পরীক্ষা হতে পারত। সেটা হলো না। আর তাদের থেকেই তো যোগ্য ইচ্ছে করলেই বের করে করা যায়। শাসক সব জানেন, করা যায়। করা হলো না। কেন করা হলো না? যাতে করে ঘুলিয়ে দেওয়া যায়, তাতে করে একটা কম্বাইন্ড নোটিফিকেশন বের করে, সামনে ইলেকশন আছে, একদিকে যেমন বঞ্চিত
তথাকথিতভাবে বঞ্চিত চাকরি প্রার্থী যারা মনে করছেন যে তাদের নিয়োগ হয়নি, দিনের পর দিন পরীক্ষা হচ্ছে না, তারা যেমন একটা স্বপ্ন দেখতে পারবেন, এই যে নোটিফিকেশন আসছে তাকে কেন্দ্র করে, এই যে নিয়োগ হচ্ছে নিয়োগ হচ্ছে, পাশাপাশি আবার এই যাদের চাকরি চলে গেছে মানে কৌশলে বসিয়ে দেওয়া হয়েছে টার্মিনেশন লেটার ছাড়াই, তাদেরকেও একটা মূল্য ঝুলিয়ে দেওয়া হচ্ছে যে না, এই তো আবার সুযোগ দিচ্ছে আমাদের মাননীয়া মহান নেত্রী, আমাদের সুযোগ দিচ্ছে। অর্থাৎ দুই পক্ষকেই খুশি করার একটা প্রয়াস। সামনে ইলেকশন আসছে, কিন্তু নিয়োগ উত্তরটা কিন্তু আপনারা জানেন, বহু আগেই আমি বলেছি, এগুলো হচ্ছে ডিলেইং ট্যাকটিক্স, দেরি করা। খুড়োর কল বোঝেন তো, মূলোটা ঝোলানো থাকে, গাধা ছুটতে থাকে, কিন্তু মূলো এবং গাধার যে মুখগহ্বর, তার দূরত্ব একই থাকে আসলে। গাধা ভাবছে যে এই তো ছুঁয়ে ফেললাম, কিন্তু দূরত্বটা একই আছে, ব্যাপারটা তাই। এখন যুব সমাজকে, যুবক যুবতীদেরকে একটু ব্যস্ত রাখতে হবে। সবাই খেপে গেলে মুশকিল, আধিকারিকরা মারধর খাবেন। আর তাই খুব কৌশলে আশার মূলটা ঝুলিয়ে রাখা হচ্ছে, নিয়োগের মূলটা ঝুলিয়ে রাখা হচ্ছে। বস্তুত কোনো ক্ষেত্রেই কিন্তু নিয়োগ হচ্ছে না, স্থায়ী পদের কথা বলছে, আগের মতো নিয়োগের কথা বলছে, হচ্ছে কি? হচ্ছে না। তাই সতর্ক থাকুন। নতুন বিশ্ব ব্যবস্থায় যখন এআই এর রমরমা, তখন ক্ল্যারিক্যাল গ্রেডের অস্তিত্বই থাকবে না। আর লাইব্রেরিয়ান, গ্রন্থাগারিক, স্কুলে গ্রন্থাগারিকের কতটুকু ভূমিকা, কি ভূমিকা, তারা কি কাজ করেন, বইয়ের ক্লাসিফিকেশন কতটা করতে হয়, স্টুডেন্টরা কতটা বই নেন, বই পড়েন পড়ুয়ারা। একটা সময় বিভিন্ন স্কুলে বাইরের বইপত্র বহু থাকতো, পড়ুয়ারা আগ্রহ করে বই পড়তো, অভিভাবকরা আসতেন বই সংগ্রহের জন্য একসাথে। সেসব দৃশ্য অতীত হয়ে গেছে। তাই লাইব্রেরিয়ানের ভূমিকাটাও আপনারা জানেন কীরকম আছে, যে কাজটা অন্য শিক্ষক বা যে কোনো ব্যক্তি স্কুলের সঙ্গে যুক্ত তারাও করে ফেলতে পারবেন। তবে তাহলে এটা কেন? ওই যে আইওয়াশ, এত এত ডিগ্রিধারী শিক্ষিত বেকার যুবক যুবতী বসে আছে, তাদের সামনে তো একটা কিছু রাখতে হবে। তাই এই নিয়োগের নাটক, এটা আমার পর্যবেক্ষণ, আপনারা মানুন বা না মানুন। কারণ বাস্তবতা এটাই যে নিউ ওয়ার্ল্ড অর্ডারে ক্লারিক্যাল ক্যাডারের, ক্লারিক্যাল গ্রেডের যে কাজকর্ম, সেটা খুব সহজেই এআই করে দিতে পারে, নাম্বার ওয়ান। আর পাশাপাশি এআই নাই করলো, শিক্ষক মহাশয়রাই, অন্য যারা সংশ্লিষ্ট স্কুলে রয়েছেন, যাদের এখনো রাখা হচ্ছে, একজন দুজন থাকলেও যথেষ্ট, তাদের উপরই চাপ দিয়ে কাজ করিয়ে নেওয়া যেতে পারে। জানেন তো অনেক স্কুলে কি অবস্থা, একজন মাত্র করণিক, তিনি ক্লাসও নিচ্ছেন, খাতাও দেখছেন, এমন পরিস্থিতি, চাপে পড়ে কি করবে, উপায় নেই। সুতরাং এটাই হলো বাস্তবতা। তাই পরীক্ষা দিতেই পারেন, কিন্তু ওই যে মা ফলে সুকদাচন, অর্থাৎ আশা নিয়ে বসবেন না। অবশ্যই বসুন, কিছু করার না থাকলে বসুন, নিজেকে আত্মপ্রবঞ্চনা করতে চাইলে বসুন, সবচেয়ে বড় কথা একটা কিছু নিয়ে আছেন এই কারণে বসুন। আর যাদের অন্য উপায় আছে, অল্টারনেটিভ আছে, অন্য পেশায় প্রবেশ করতে পারছেন বা করে ফেলেছেন, সে সম্বল আছে, সে স্কিল আছে, তারা ইতিমধ্যেই করেছেন বলেই আমার বিশ্বাস। কিন্তু যারা করেননি, করতে পারেননি, এই আশাতে বসে আছেন, তাদের তো আর অন্য কোনো পথ নেই। তাঁরাও বসুন, অবশ্যই বসুন, কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে বসুন, নইলে পরে অবসাদগ্রস্ত হতে পারেন, এমনকি আত্মহত্যাও করতে পারেন। সেটা কখনোই কাম্য নয়। যত বেশি প্রত্যাশা করবেন, সেই আশা পূর্ণ না হলে তত বেশি অবসাদ বাড়বে। এই কারণেই এই সতর্ক বার্তা দেওয়া। এবারে আসছি পরের বিষয়, ডিএ কি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট? এটা নিয়ে এখন জোর কদমে তর্ক চলছে।
পরিস্থিতি এমনই যে বিচারক পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন, সুপ্রিম কোর্টের বিচারক, মাননীয় বিচারক পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন, একটু করে দিয়ে দিন না, অল্প করে একটু দিয়েই দিন। কি পরিস্থিতি! 25% এরিয়ার প্রথমে 50% বলা হয়েছিল, তারপরে রাজ্য সরকার বলল সম্ভব নয়, পারবো না। তারপরে 25% দেওয়ার কথা ছিল, সেই ডেডলাইন পেরিয়ে গেছে। পুরনো কেস। সরকারি কর্মচারীদের কথা বলা হচ্ছে অবশ্যই, শুধু শিক্ষক নয়, সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী নির্বিশেষে তাদের দিয়ে এই মামলাটি সেই সংক্রান্ত মামলা। তো ডেডলাইন পেরিয়ে গেছে 25%। এবার রাজ্য সরকার সেখানে সময় চেয়েছে, সময়ের পর সময়। তারা উকিল, তাদের উকিল, রাজ্য সরকারের উকিল কপিল সিব্বল, তিনি জোরদার সওয়াল করছেন, সওয়াল জবাব করছেন, বিচারকের সামনে বিভিন্ন পরিস্থিতি রাখছেন। আবার কর্মচারীদের পক্ষে যেসব সংগঠন আছে, উকিল আছে, তারাও জোরদার লড়াই চালাচ্ছেন। মাননীয়া বলছেন, সরকার বলছে যে 10,000 কোটি টাকার ধাক্কা যদি 25% দেওয়া হয়, সেটা 10,000 কোটি টাকা, রাজ্যের হাতে টাকা নেই এত, কিভাবে তারা দেবে? পাল্টা অভিযোগ আসছে, রাজ্যের হাতে যে টাকা পয়সা কর্মচারীদের ডিএ বাবদ দেওয়ার কথা, সেটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন খাতে ভোট কেনার জন্য, দলবাজি করার জন্য ব্যয় করা হচ্ছে। এসব প্রসঙ্গ উঠে আসছে, এইসব চাপানুতোর চলছে। কিন্তু সবচেয়ে মজার কথা এটাই, মজার বলবো না, খুব যন্ত্রণার কথা যে যখন রাজ্য সরকারের ডিএ দেওয়ার পয়সা নেই, এমন একটা পরিস্থিতি চলছে, দিনের পর দিন চলছে, বছরের পর বছর চলছে, তখন আমরা দেখতে পাচ্ছি কিছু যুবক যুবতী তারা এখনো আশা করছেন যে তাদের স্থায়ী পদে নিয়োগ হবে, শিক্ষক হোক, অশিক্ষক হোক, শিক্ষাকর্মী হোক, লাইব্রেরিয়ান হোক, এবং আগের মতোই স্কেল অনুযায়ী মাইনে পাবেন। প্রশ্ন যাচ্ছে না, যে সরকার ডিএ দিতে চাইছে না, পারছে না বলছে, হাত তুলে দিয়েছে, সেই সরকার কি করে স্থায়ী নিয়োগ হলে এত এত হাজার হাজার শিক্ষক, শিক্ষাকর্মীদের স্থায়ী পদে নিয়োগ করে তাদের মাস মাইনে দেবে? এখানেই তো মজা, আমরা বুঝেও বুঝি না। তাই এগুলো সবই গেমিক। এবার ডিএর প্রসঙ্গে আসি। ডিয়ারনেস অ্যালাউন্স, এটা 1970-এর দশকে চালু হয়েছিল সরকারি কর্মচারীদের জন্য। কিভাবে, কি বেসিসে? ওই যে এআইসি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ জিনিসপত্রের যে দাম যেভাবে বাড়ছে তার সঙ্গে তাল রেখে একটা অ্যালাওয়েন্স বা ভাতা, মহার্ঘ ভাতা বলা হয়, সেটা চালু করা হয়েছিল। উদ্দেশ্য কি ছিল? কর্মচারীদের মধ্যে মানে ট্যালেন্টেড কর্মচারীকে নিয়ে আসা, আগ্রহী করে তোলা, অর্থাৎ ভালো মাইনে হলে ভালো কর্মচারী পাওয়া যাবে, অবশ্যই এটা যুক্তি। সোশ্যাল সিকিউরিটি, জিনিসপত্রের দাম বাড়লে স্বাভাবিকভাবেই ক্রয় ক্ষমতা তো কমে যায়, তো তার সঙ্গে সঙ্গতি রেখে এবং সামাজিক নিরাপত্তা তথা কর্মচারীদের একটা সম্মানজনক লাইফস্টাইল যাতে করে বজায় থাকে, সেই উদ্দেশ্যে, এইসব বিবিধ উদ্দেশ্যে ডিএকে নিয়ে আসা হয়। মূলত কিন্তু অবশ্যই সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে নয়, প্রাইভেট সেক্টরে নয়। তাই ডিএ বলতে আমাদের মূলত কিন্তু বুঝতে হবে সরকারি ক্ষেত্রের কথা, 1970-এর দশকে যা সূত্রপাত হলো। তো এবার যেটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে ডিএ কি মৌলিক অধিকার, মানে ফান্ডামেন্টাল রাইট? না, মৌলিক অধিকার নয়। তাহলে ডিএ কিরকম অধিকার, আসছি পরে। আগে ফান্ডামেন্টাল রাইট বিষয়টা একটু বুঝে নেই। সংবিধানে বর্ণিত ফান্ডামেন্টাল রাইট, যাতে মানুষকে মানে প্রতিটি নাগরিকের জন্য যে অধিকার নিশ্চিত করা হয়েছে, সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের জন্য একটা অধিকার, বেসরকারি কর্মচারীদের জন্য আরেকটা অধিকার, এরকম ব্যাপার থাকার কথা নয়, ব্যাপারটা এভাবে হয়ও না। তো ফান্ডামেন্টাল রাইটও কিন্তু আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি, এবং সেক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিই। রাইট টু প্রপার্টি, আপনারা জানেন যে 1978 সালের আগে এটাও কিন্তু মৌলিক অধিকারের মধ্যে ছিল, ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই ছিল।
1978 সালের আগে। তারপর কি হলো? 1978 সালে 44তম সংশোধনী জারি করা হলো, এলো 44th অ্যামেন্ডমেন্ট। সেখানে কিন্তু সাফ জানিয়ে দেওয়া হল যে সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি আর ফান্ডামেন্টাল রাইট নয়। তাহলে কিরকম রাইট? কনস্টিটিউশনাল রাইট। দুটোর ফারাক কি? ফান্ডামেন্টাল রাইটে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না, সরকারও হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু কনস্টিটিউশনাল রাইট হলে সরকার বা রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। ছোট্ট উদাহরণ দিই, এই যেমন ধরুন আগে যখন ফান্ডামেন্টাল রাইট ছিল সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, তখন রাষ্ট্র কিন্তু আপনার জমি বা আপনার বাড়ি সম্পত্তি কেড়ে নিতে পারতো না, স্ন্যাচ করতে পারতো না, যতই যুক্তিসঙ্গত কারণ থাক না কেন, জনস্বার্থ বা বিভিন্ন রকম পারতো না, যদি না আপনি সেখানে সম্মতি দেন বা কিছু ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা সহজ ছিল না। কিন্তু 1978 সালে যে সংশোধনী এসেছে তার ফলে কিন্তু রাষ্ট্র, যেহেতু এটা এখন কনস্টিটিউশনাল রাইট হয়ে গেছে 44th অ্যামেন্ডমেন্টের ফলে, রাষ্ট্র কিন্তু আপনার বাড়ি জমি সবই কেড়ে নিতে পারে। কি প্রয়োজনে? রাষ্ট্রের প্রয়োজনে। সেক্ষেত্রে আপনি সম্মতি দিন না দিন কিচ্ছু যায় আসে না। তাদের যদি মনে হয় যে একটা ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে, যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ, সে ক্ষতিপূরণের মাত্রা কি হবে সেটা আপনিও ঠিক করতে পারেন না। হয়তো মতামত চাইতে পারে, খুব বেশি হলে, ভাগ্য ভালো হলে, নইলে রাষ্ট্র যেটা মনে করবে এই ক্ষতিপূরণ দিলাম বা দেব না, বা কতটা দেওয়া যেতে পারে সেটা রাষ্ট্রই ঠিক করতে পারে। এটা হলো কনস্টিটিউশনাল রাইট। তাহলে এবার বুঝুন, অর্থাৎ রাস্তাঘাট বলুন, কোম্পানি বলুন, কর্পোরেটকে তো প্রচুর জমি ছেড়ে দিয়ে হচ্ছে। আদানি বলুন, আম্বানি বলুন, তাদের স্বার্থেও যদি মনে করা হয় সরকার আপনার সম্পত্তি নিয়ে নিতে পারে, তাদের দালাল হয়ে, রাষ্ট্রের স্বার্থে, মঙ্গলের স্বার্থে পারে। বেশ, তাহলে এবার প্রশ্ন করুন যে সম্পত্তির অধিকারে যদি মৌলিক অধিকার থাকলো না, ফান্ডামেন্টাল রাইট থাকলোই না, কনস্টিটিউশনাল রাইট হয়ে গেল, ডিএ কি করে মৌলিক অধিকার হয়? হয় না। আমরা যদি দেখি 1986 সালে একটি কেস সুপ্রিম কোর্ট, সেখানেও সুপ্রিম কোর্ট বলছেন যে, অবজারভেশনে বলছেন সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে ইন্টিগ্রাল রাইট অফ দ্য এমপ্লয়িজ, গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন্টিগ্রাল রাইটের কথা বলছেন, অর্থাৎ লিগ্যাল রাইট বলা যেতে পারে। শুধু তাই নয়, 2021 সালে কেরালা হাইকোর্টের রায়ও এরকমই ইন্টিগ্রাল রাইট কথাটা বারবার উঠে আসছে। অর্থাৎ এটা ইন্টিগ্রাল রাইটটা কি? কর্মচারীদের যে চাকরির শর্ত এবং তারা যে কাজ করছেন, অবশ্যই সরকারি কর্মচারী, তাদের এই কাজের, তাদের যে স্ট্রাকচার, পে স্ট্রাকচারের সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত এটা। আর নইলে সে তাতে করে ডিসক্রিমিনেশন করা হয়, কর্মচারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হয়, সরকার যেটা করতে পারে না, এমনটাই অবজারভেশন কেরালা হাইকোর্টে সেটা জানিয়েছে। কিন্তু কোথাও কিন্তু বলেনি ওরা যে এটা ফান্ডামেন্টাল রাইট, এটা ইন্টিগ্রাল রাইট, অর্থাৎ লিগ্যাল রাইট। এবং এখন যে আমরা পশ্চিমবঙ্গে যেটা দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টে যেটা নিয়ে টানাপোড়েন চলছে, মাননীয়া এক পক্ষ রয়েছেন রাজ্য সরকার, অপর পক্ষ কর্মচারীর সংগঠন, বহু কর্মচারী সংগঠন লড়াই করছেন, বহু চাঁদাও উঠেছে, অনেকেই আশা করছেন যে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন, এআইসিপি যে ইন্ডেক্স আছে সেই অনুসারে। এটা নিয়ে চাপানো তো চলছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার দেখা যাচ্ছে যে উভয় পক্ষই কিন্তু মেনে নিয়েছে যে ডিএ ফান্ডামেন্টাল রাইট নয়, এটা একটা লিগ্যাল রাইট, এটা মেনে নিয়েছে। এই মেনে নেওয়ার পরে বাকি কথা আসছে। তো পরিস্থিতি এমনই যে যেহেতু এটা ফান্ডামেন্টাল রাইট নয়, তাই মহামান্য বিচারক পর্যন্ত বলছেন যে দিয়ে দিন না, অল্প করে দিয়ে দিন, কিছু একটা দিন। ভাবুন পরিস্থিতি কি দাঁড়িয়েছে। অর্থাৎ এখানে এই জায়গাটা উঠে আসছে যে যেহেতু এটা ফান্ডামেন্টাল রাইট নয়,
লিগ্যাল রাইট, তাহলে লিগ্যাল লড়াই করেই নিতে হবে। লড়াই চলছে, বেশ চলুক। পাশাপাশি আবার এমনও উদাহরণ দিচ্ছে আমাদের রাজ্য সরকার ডিএ না দেওয়ার জন্য, যে তামিলনাড়ুতে নাকি মিউনিসিপ্যালিটি কর্মচারীদেরকে তামিলনাড়ু সরকার নিজের ইচ্ছে মতো ডিএ দিচ্ছে বা নিজের হারে ডিএ দিচ্ছে। অর্থাৎ এখানে একটা প্রসঙ্গ উঠে এসেছে যে রাজ্য সরকার ডিএর হার নির্ধারণ করবে, তারা যেটা মনে করবেন। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া প্রশ্নই আসে না। এটা রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করছে। অর্থাৎ রাজ্যের যদি আর্থিক পরিস্থিতি না থাকে, যদি এরকম পরিস্থিতি হয়, ফিসকালের যদি এই পরিস্থিতি হয়, তাহলে তারা দেবে কোথা থেকে? সেটা দিতে গেলে তো অন্য ক্ষেত্রে টানাপোড়েন শুরু হয়ে যাবে। ওয়েলফেয়ার যে স্কিমগুলো আছে সেগুলো হ্যাম্পার হবে, এরকম অনেক যুক্তি দেওয়া হচ্ছে। আর তাই আদালতও এখন বলতে পারেন অসহায়, কারণ আদালত, অসহায় বলবো না, কারণ সবই তো সেটিং হয়ে কাজ হচ্ছে। তো মাননীয় এতবার করে আদালত অবমাননা করছেন, দেখবেন মাঝে মাঝে এরকম খবরে প্রকাশ পায়, মানে খবরে শিরোনাম করা হয় কি, আদালতে জোর ধাক্কা খেলো রাজ্য সরকার, জোর ধাক্কা, চপেটাঘাত, ঠাস করে চর, এইগুলো বহু রকমের বেরোয়, মিডিয়াতে বেরোয়। তাতে কি যায় আসে? উনি তো বহাল তবিয়তে আছেন, ওনার আসন কি চলে যাচ্ছে? যাচ্ছে না। উনি যদি ডিএ নাও দেন, 1% যদি ধরান বা না ধরান, ওনার রাজ্যপাট কি উল্টে যাবে? মোটেই উল্টে যাবে না। বড় জোর আবার একটা খবর হবে, সুপ্রিম কোর্টে আবার রাজ্য সরকারের ধাক্কা খেলো সরকার, এইসব হবে। চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। লিগ্যাল রাইটস, লিগ্যাল ফাইট, লিগ্যাল রাইটস, লিগ্যাল ফাইট, চলুক। মাননীয় এটাই চাইছেন। শুধু মাননীয় চাইছেন না, এটা রাষ্ট্র চাইছে। হ্যাঁ, আর তাই এটা করা যাচ্ছে। যতদিন ওদের দরকার পড়েছিল ওরা দিয়ে গেছে ডিএ। 1970-এর দশক তো বহুদিন হলো, তাই না? দিয়ে গেছে। তো যেই নিউ ওয়ার্ল্ড অর্ডারের করোনাকে কেন্দ্র করে লকডাউনের সূত্রপাত হলো, তারপরে যে ছবিটা আমি আগেই বলেছিলাম, সেই ছবিতে কিন্তু ডিএ ফিট করে না, ডিএ থাকে না। সে সময় অনেকেই আমার সহযোদ্ধার ভেগধারী কিছু লোকজন, তারা ব্যক্তিগত আক্রমণ করেছিল। তারা শিক্ষক মহাশয় আর কি, শিক্ষক মহাশয়, হ্যাঁ, অন্তত পেশাগতভাবে চেতনায় মননে কতটা কি শিক্ষক সেটা তো মোটামুটি ভাবে বোঝা যায়। তো তারা ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। তারা বলেছিলেন যে আমি নাকি ডিএর বিরুদ্ধে। মোটেই নয়, আমি ডিএর কেন বিরুদ্ধে হতে যাব? আমি এটাই বলেছিলাম যে ডিএ থাকবে না, ডিএ উঠে যাবে নতুন বিশ্ব ব্যবস্থায়। কারণ সেই ক্ষেত্র ওরা তৈরি করেই রেখেছে। শুধু ডিএ উঠে যাবে তা নয়, রিজার্ভেশন যেমন ধরুন আছে, ওই যে ওবিসি, এসসি, এসটি যে রিজার্ভেশন আছে, সেগুলোও উঠে যাবে, ফেজ আউট করা হবে। সে সূত্রপাতও ঘটে গেছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাতে। বহু এরকম এসসি এসটি পদকে সুটেবল পাওয়া যাচ্ছে না, এরকম করে সুটেবল ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না বলে বহু পদ শূন্যই রয়ে গেছে, ভ্যাকান্সি পূর্ণ করা হচ্ছে না। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে, কারণ ওই যে সরকারি ব্যয় সাবসিডিকে ছেঁটে ফেলা হবে এবং তারপরে ধীরে ধীরে ট্রিম এবং স্লিম করে নিয়ে প্রাইভেট সেক্টরের হাতে যেটা অবশিষ্ট থাকবে, অত্যন্ত প্রয়োজনীয় অবশিষ্ট থাকবে যেটা স্ট্রাকচারটা, সেটা পিপিপি মডেল বা প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেওয়া হবে। এটাই তো প্রক্রিয়া। এই কারণে ডিএ একটা বড় অন্তরায়, কারণ প্রাইভেট সেক্টরের হাতে তুলে দিলে তো প্রাইভেট সেক্টর তো মাইনেটা তো একটা কনসলিডেটেড অ্যামাউন্ট মাইনে দেবে, শিক্ষকদের দেবে বা কর্মচারীদের দেবে। ডিএটা একটা বড় বোঝা। তো সেটাকে বিভিন্ন কায়দায় আদালতকে ব্যবহার করে, বিভিন্ন রকমভাবে কন্ট্রোলড অপোজিশনকে ব্যবহার করে এটাকে তুলে দিতে হবে। সেই প্রক্রিয়ায় কিন্তু চলছে। আমি বহু আগেই এটা বলেছিলাম যে ডিএটা থাকবে না। অনেকে বলবেন কেন অমুক সরকার দিচ্ছে, তমুক সরকার দিচ্ছে, অমুক রাজ্য দিচ্ছে, অমুক দিচ্ছে, কেন্দ্র দিচ্ছে। ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা বোঝেন তো? একসাথে একযোগে যদি সর্বত্র তুলে দেওয়া হয় তাহলে লোকে সব বুঝে যাবে খেলাটা। তাই সবসময় ভাবে রাজনৈতিক দলকে হাইলাইট করবার জন্য যে এই রাজনৈতিক দল খারাপ তাই দিয়ে তুলে দিচ্ছে বা দিয়ে দিচ্ছে না, যাচ্ছে তাই করছে।
অমুক রাজনৈতিক দল অমুক রাজ্যে আছে, তারা খুব ভালো, আর তাই ওখানে ডিএটা রয়েছে। খেলাটা কি বোঝা যাচ্ছে? এই পলিসিতেই ওরা করছে কাজটা। আসলে ধাপে ধাপে সব রাজ্য থেকেই, কেন্দ্র রাজ্য সর্বত্রই ডিএটা উঠে যাবে। কিন্তু এখন ডিভাইড অ্যান্ড রুল খেলাটা মানে অব্যাহত রাখবার জন্য, দলাদলি অব্যাহত রাখবার জন্য তুলবে না, রেখে দেবে। তারপর আস্তে আস্তে যখন এই রাজ্যে খেলাটা শেষ হয়ে যাবে, তখন আরো একাধিক রাজ্যে শুরু হবে। বিভিন্নভাবে খেলাটা খেলা হচ্ছে। তো আপনারা জানেন যে উত্তরপ্রদেশের মতো রাজ্যে ৬৯,০০০ শিক্ষককে ওবিসি নিয়ম মানা হয়নি, ওবিসি রিজার্ভেশন মানা হয়নি ঠিকঠাক, এই বলে ৬৯,০০০ শিক্ষককে কিন্তু প্যানেলই বাতিল করা হয়েছে। ২০২৪ সালের ঘটনা। তো সর্বত্রই ঘটছে, বিভিন্ন কায়দায় ঘটছে। তো যাই হোক, তাহলে অনেকেই যারা বলেছিলেন প্রথম দিকে যে ডিএ দিতে বাধ্য, সুপ্রিম কোর্টে গেছে, এবার দেখ মাননীয়া বুঝবে ঠেলা, আমি তখনই বলেছিলাম এগুলো সেট আপ। যারা ডিএর জন্য মামলা লড়ছে কর্মচারীদের কাছ থেকে চাঁদা নিয়ে, তারাও জানে, তারাও এই সেট আপের অন্তর্গত, তারা ভালো কামিয়ে নিচ্ছে এবং তারা জানে কিভাবে কতদিন ধরে টানতে হবে। এবং তারা এক্ষেত্রে খবরেও বলেছেন, নাম টাম আপনারা জানেন, তারা বলেছেন যে না, আমরা লড়াই করব, এসব যতই কপিল সিব্বল যুক্তি দিক না কেন, আমাদের কাছে অস্ত্র আছে, আমরা যথাসময়ে সেই অস্ত্র প্রয়োগ করব। পরের লাইনটা অবশ্য উচ্চ আছে, সেটা কি? আপনারা চাঁদা দিয়ে যান, আপনাদের চাঁদাই আমাদের লড়াইয়ের রসদ। চাঁদা না দিলে কি করে আমরা বড় বড় উকিল ঠিক করব বলুন তো? কপিল সিব্বলের মতো উকিলকে তো মোকাবিলা করতে হচ্ছে। চাঁদাটা দিয়ে যান। এবার আমি আপনাদের যে পর্যবেক্ষণটা আরো একবার বলি, চাঁদাটা বাঁচিয়ে রাখুন, কারণ এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার। অন্য কাজে লাগান, দরকার হলে গরিব দুঃখীকে দান করুন, বা নিজের দু একটা জিনিসপত্র কিনে ফেলুন, তাই না? জিনিসের তো দরকার আছে না, সংসার করছেন, অনেক কিছুতেই দরকার আছে। কারণ ডিএ নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা বড় ভিকটিম হতে চলেছে, হয়েই গেছে, মানে অর্ধেকটা ঢুকেই গেছে জলের তলায়, অল্প করে একটুখানি দেখা যাচ্ছে। ওটাও ডুবে যাবে আর কি, জানেন তো, যখন টাইটানিকটা ডুবেছিল, ঠপ করে ডুবে যায়নি একবারে, একটু 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 করে ডুবেছিল, জানেন তো, সিনেমাটা দেখেছেন তো, ওই একটু 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 করে ডুবে যাচ্ছে। একটুখানি দেখা যাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে এই বুঝি ভেসে উঠলো, এই বুঝি ভেসে উঠলো। ব্যাপারটা তা নয়। খেলাটা বুঝুন, সেট আপটা বুঝুন, চেতনায় ফিরুন, বাস্তবকে জানুন।